অ্যাংলো ফ্রেঞ্চ স্ট্রাগল ফর সুপ্রিমেসি দ্য কর্নাটিক ওয়ার, অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যেকার দ্বৈরথ, যুদ্ধ, বিবাদ, দ্বন্দ্ব, এবং কী নিয়ে দ্বন্দ্ব? কে ওখানকার আধিপত্য বিস্তার করবে, আধিপত্য নিয়ে। কর্নাটিক ওয়ার এই প্রসঙ্গে আমরা পড়ব। চলো, ব্যাকগ্রাউন্ড অফ দ্য রাইভালরি। রাইভালরি মানে শত্রুতা, রাইভাল মানে শত্রু। শত্রুতার কারণ কি? শত্রুতা তো হলো, ঝগড়া, গণ্ডগোল, যুদ্ধ তো হলো, কিন্তু পেছনের ঘটনাটা কি? ওকে, সেটা পড়ছি। চলো, ব্যাকগ্রাউন্ড অফ দ্য রাইভালরি। দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ কেম টু ইন্ডিয়া ফর ট্রেডিং পারপাস, দে ওয়ার আলটিমেটলি ড্রন ইন টু দ্য পলিটিক্স অফ দ্য ইন্ডিয়া। যদিও ব্রিটিশ কি আর ফরাসি কি ভারতবর্ষে বাণিজ্যের জন্য এসছে, তারপরেও ভারতের পলিটিক্সের মধ্যে তারা ঢুকে গেল। Both had visions of establishing political power over the region. The Anglo-French rivalry in India reflected the traditional rivalry of England and France throughout their histories. It began with outbreak of the Austrian War of Succession and ended with the conclusion of 7 Years' War. অর্থাৎ ইংরেজ এবং ফ্রান্সের নাবিকরা বা ইংল্যান্ড এবং ফ্রান্স ভারতবর্ষে বাণিজ্যের জন্য এলেও আলটিমেটলি তারা ভারতবর্ষের পলিটিক্সে ঢুকে গেল এবং দুজনেই চেষ্টা করলো ভারতবর্ষে তাদের পলিটিক্যাল সুপ্রিমেসি বা আধিপত্য তৈরি করতে, রাজনৈতিক ক্ষমতা পেতে দুজনের মধ্যে কম্পিটিশান শুরু হয়ে গেল এবং দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। দুটো দেশ, ইংল্যান্ড এবং ফ্রান্স, প্রতিবেশী, তারা সেখানে যুদ্ধ করত, তারা সেখানকার সারা জীবনের শত্রু ছিল, সারা সেখানকার বরাবরের কম্পিটিটার, এবং সেই কম্পিটিশানটা, সেই শত্রুতা, তারা সেই দ্বন্দ্বটা তারা ভারতবর্ষেও এনে ফেলল। এবং এই দ্বন্দ্বটা কতদিন থেকে কতদিন চলেছিল? অস্ট্রিয়াতে কে রাজা হবে, অস্ট্রিয়ার সাকসেশন, সেইটা নিয়ে যে যুদ্ধ হয়েছিল সেখান থেকে শুরু হলো, আর সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, এই মধ্যে দিয়ে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ এখানে শেষ হলো। অর্থাৎ পুরো পিরিয়ডটা, অস্ট্রিয়ার সাকসেশন ওয়ার অ্যান্ড সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, এই পুরো পিরিয়ড জুড়ে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে শত্রুতা, গণ্ডগোল, যুদ্ধ হয়েছে। তার জের এরা ভারতবর্ষও এনেছে এবং ভারতবর্ষও এরা লড়াই করেছে। বুঝলে? চলো, in 1740 the political situation in South India was uncertain and confused. 1740 ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা দক্ষিণ ভারতে খুব বিভ্রান্তিকর ছিল এবং খুব নড়বড়ে ছিল। 1740 দক্ষিণ ভারতে তো পলিটিক্যাল কন্ডিশন খুব নড়বড়ে ছিল। উত্তর ভারতে কী ছিল সেই সময় মনে করতে পারো? 1740 কী ছিল একটু ভেবে দেখো। আমরা আগের পার্টগুলোতে যখন ইংরেজরা বাণিজ্যের সুবিধে চাইতে আসছে, ডাচেরা সুবিধে চাইতে আসছে, আমরা তখন বারবার দেখতাম কে সুবিধা দিচ্ছে? ফারুকসিয়ার সুবিধা দিচ্ছে। শুরু করেছিল আকবর, তারপর জাহাঙ্গীর, শেষবেলায় আমরা পড়েছিলাম ফারুকসিয়ার ফরমান ইস্যু করলো, ফারুকসিয়ার দস্তক করবে, ফ্রিতে ব্যবসা করতে পারবে, সেসব করেছিল। এখন 1740 দিল্লিতে কে আছে? মোহাম্মদ শাহ। তারপরে তোমরা বলতে পারবে ওই সিরিজটা? বাবর থেকে ঔরঙ্গজেব তো আমি আগেবারে শিখিয়েছিলাম, বাট তারপরে কে দিল্লির সিংহাসনে বসে, মুঘল সম্রাটদের সিরিজ ফ্রম ঔরঙ্গজেব টু লাস্ট, জানো? আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, একটা খুব সুন্দর কবিতা আছে এটার উপরে। চলো আমরা আপাতত এটা পড়ি। 1740 দক্ষিণ ভারতের পলিটিক্যাল অবস্থা খুব খারাপ ছিল। নিজাম আসফ জাহ অফ হায়দ্রাবাদ ওয়াজ ওল্ড অ্যান্ড ফুল্লি এনগেজ ইন battling the Marathas in the western Deccan, while his subordinates were speculating upon the consequence of his death. অবস্থাটা দেখো, আসফ জাহ যে কিনা হায়দ্রাবাদের নিজাম বা হায়দ্রাবাদের শাসনকর্তা বা হায়দ্রাবাদের শাসক বা হায়দ্রাবাদের সম্রাটকে ইতিহাসের ভাষায় নিজাম বলা হয়। নিজাম একটা খেতাব। আসফ জাহ যে কিনা হায়দ্রাবাদ এই সাম্রাজ্যটাকে পত্তন করেছিল, কোথা থেকে? নিজাম বেসিক্যালি আগে শুরুটা করেছিল তার রাজনৈতিক জীবন দিল্লিতে, ব্রিটিশ কোর্টে বা ব্রিটিশদের রাজসভাতে, কিন্তু সেখানকার দলাদলি, গণ্ডগোল এসবের মধ্যে থেকে বেরিয়ে এসে সে দক্ষিণ ভারতে নিজস্ব সাম্রাজ্য স্থাপন করেছিল, যার নাম দিয়েছিল হায়দ্রাবাদ।
এবং যে নাম সে নিজের নামে নিয়েছিল, যে উপাধি, সেটা হচ্ছে নিজাম। সেই জন্য বলা হয় নিজামের হায়দ্রাবাদ। ওকে, এখন অবস্থাটা কি, 1740 সালে নিজাম নিজে হয়ে গেছে বুড়ো এবং মারাঠাদের সাথে গণ্ডগোলে হয়ে রয়েছে ব্যস্ত, সারাক্ষণ মারাঠার সাথে ঝামেলা হচ্ছে। আর নিজামের যে বংশধরেরা, তারা অপেক্ষা করে আছে এরকম চোখ পেতে যে নিজামটা, বুড়োটা কখন মরবে আর আমি রাজা হব। সিচুয়েশানটা বুঝলে? একটা স্টেবল একটা গভর্নমেন্ট ছিল, একটা স্ট্রং রুলার ছিল, কিন্তু সে যখন বুড়ো হয়ে গেল, দুর্বল হয়ে গেল, নড়বড় করছে, সে অবস্থাতেও তার সাথে লড়তে হচ্ছে মারাঠাদের সাথে, এবং সে মরে গেলে কি হতে পারে সেই নিয়ে সকলে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে যে এরপরে আমি বসবো, এরপরে কি করব, এরপরে ওকে আমি কিভাবে ডিল। টু দ্য সাউথ অফ হিস কিংডম লে দ্য করমণ্ডল কোস্ট। তার রাজত্বের দক্ষিণ প্রান্তে করমণ্ডল কোস্ট ছিল। ওকে, অর্থাৎ করমণ্ডল কোস্টের উত্তর দিকে নিজামের সাম্রাজ্য ছিল। উইদাউট এনি স্ট্রং রুলার টু মেনটেন এ ব্যালেন্স অফ পাওয়ার। অর্থাৎ করমণ্ডল কোস্টে কোনো শক্ত সামর্থ্য রাজা ছিল না যে পাওয়ার ব্যালেন্সটাকে, মানে পাওয়ারের ক্ষমতাটাকে মেনটেন করবে, ব্যালেন্সটা মেনটেন করবে, ঠিক কি না? Instead, there was a remnant of the old Vijayanagar Empire in interior Mysore, Cochin and Travancore on the Malabar coast, and in the east, small state of Madurai, Tanjore and Trichinopoly বা তিরুচিরাপল্লী। অর্থাৎ নিজাম তো একটা শক্ত সাম্রাজ্য বিস্তার করেছে হায়দ্রাবাদ ওই অঞ্চলটাতে, ঠিক কি না? কিন্তু তার দক্ষিণ দিকে কোনো শক্ত সামর্থ্য রুলার নেই। তার দক্ষিণ দিকের দুটো ভাগ করেছে। দক্ষিণ দিকের পশ্চিম প্রান্তে যেখানটায় কী কী রয়েছে, সেখানটায় ধরা যাক কিছুটা কেরালার অংশ রয়েছে, কিছুটা ত্রাভাঙ্কোর রয়েছে, ঠিক আছে, কিছুটা মালাবার কোস্ট রয়েছে, মাইসোর রয়েছে বা মহীশূর রয়েছে, কোচিন রয়েছে, এই অঞ্চলগুলো পশ্চিম দিকে রয়েছে। দক্ষিণ ভাগের পশ্চিম দিকে, আর দক্ষিণ ভাগের পূর্ব দিকে কী রয়েছে দেখো, মাদুরাই, তাঞ্জোর, মানে একেবারে একটু ভূগোলটা ভাবো, কেরালার বেশ কিছুটা পার্ট ওই যে আমাদের হায়দ্রাবাদের রাজত্বটা, নিজামের রাজত্বটা দক্ষিণ দিকে, কেরালার বেশ কিছুটা পার্ট রয়েছে, আর দক্ষিণের পূর্ব দিকে আমাদের দেখো তামিলনাড়ু কিছুটা পার্ট রয়েছে, মাদুরাই, তাঞ্জোর, তিরুচিরাপল্লী। দ্য ডিক্লাইন অফ হায়দ্রাবাদ ওয়াজ দ্য সিগন্যাল অফ দ্য এন্ড অফ মুসলিম এক্সপ্যানশনিজম অ্যান্ড দ্য ইংলিশ অ্যাডভেঞ্চারার্স গট দেয়ার প্ল্যান্স রেডি। পুরো জায়গাটা কোনো শক্ত রুলার নেই, সব খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুধু হায়দ্রাবাদরা টিকে আছে। হায়দ্রাবাদরা যদি একবার পতন হয় নিজামের, অর্থাৎ নিজাম যদি মরে যায়, তাহলে মুসলিম যে এক্সপ্যানশন এতদিন হয়ে আসছিল, মুসলিম ডমিনেন্স, মুসলমানদের যে আধিপত্য, যে সাম্রাজ্য যে বেড়ে চলেছিল, সেটা থামবে। এবং ইংরেজরা কিন্তু লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিনটার জন্যে, সেই অবস্থাটার জন্যে। ওকে, অলসো there was the Maratha kingdom of Tanjore providing the Peshwa of Pune an excuse for interfere whenever he pleased. অর্থাৎ তাঞ্জোর কোথায়, একেবারে সাউথে, কেরালার দক্ষিণে, সেখানে কিন্তু একটা ছোটো মারাঠা কিংডম হয়ে রয়েছে। মারাঠারা বেসিক্যালি কনসেন্ট্রেটেড হয়ে আছে কোথায়, মহারাষ্ট্রে, ঠিক কিনা? সেখানে মারাঠাদের রাজা কে, পেশোয়ার, বা রাজা না, প্রধান পেশোয়ার। আর পেশোয়ারের একটা ছোট পার্ট তাঞ্জোরেও হয়ে আছে, বা পেশোয়ারের একটা ছোট পার্ট তাঞ্জোরের মধ্যে দিয়েও কিন্তু সেখানটায় মারাঠা আধিপত্য রয়েছে। মাঝখানটায় এতগুলো জায়গা, এতগুলো সাম্রাজ্য, তাতে কোনো শক্ত রুলার নেই। এবার বোঝো, একটা মাত্র হায়দ্রাবাদ, সেখানকার নিজাম যদি মরে যায়, তাহলে এই যে ভারতবর্ষের একদম দক্ষিণ অংশের তাঞ্জোরে যেখানটায় পেশোয়া সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, সে যদি বলে যে এসো আমার কাছে এসো, আমার চারদিকে বাইরে শত্রু আমাকে ঘিরে রয়েছে, তো খুব সহজেই পেশোয়া পুনে থেকে, মহারাষ্ট্র থেকে আক্রমণ করতে পারে পুরো জায়গাটায়। কোথায় পৌঁছানোর জন্য, তাঞ্জোরে পৌঁছানোর জন্য। ওখানেও তো একটা পেশোয়া সাম্রাজ্য, পেশোয়া মেনলি হয়ে রয়েছে মহারাষ্ট্রে, আর ছোটো একটা পার্ট হয়ে রয়েছে তাঞ্জোরে। এখন যদি তাঞ্জোরের ভাই, তাঞ্জোরের হয়তো কোনো ভাইয়ের ছেলে, সে হয়তো শাসন করছে, সে যদি বলে আমার কাছে বাঁচাবে এসো, তাহলে কি করতে পারে, পেশোয়া আর মারাঠারা পুরো জায়গাটাকে আক্রমণ করে তাঞ্জোর অবধি পৌঁছতে পারে। অবস্থা বোঝা গেছে। এদিকে ইংরেজরা ঝুলে আছে চক্ষু দিয়ে,
ওদিকে সব রাজ্যগুলো, ছোট ছোট রাজ্যগুলো ভেঙে টুকরো হয়ে গিয়েছে, কোনো বড় শাসক নেই। আর ওদিকে যেখানটা হায়দ্রাবাদ সেখানটায় নিজাম ধুঁকছে। ওকে, আর এদিকে মারাঠারা গন্ডগোল করেই যাচ্ছে নিজামের সাথে।